শিবপ্রসাদ গাঙ্গুলি সুরক্ষিতভাবে পাঁচুকে কোর্টে আনে এবং পাঁচুর প্রমাণে সৌরভের হাতে হাত কড়ি পড়ায়। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখব পরশুরামের আজকের নায়কে যখন পাঁচু কোর্টে এসে গীতায় হাত রেখে বলে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না বাবু। তারপরেই প্রশ্ন জালে পড়তে থাকে একের পর এক নন্দিনী বলে, আপনি কি কি দেখেছেন সব সত্য বলুন। এদিকে শিবপ্রসাদ চোখের ইশারা করে, নন্দিনীর কথা ভরসা রেখে একে একে মুখ খুলতে থাকে। তখনই পাঁচু বলে, মেম সাহেব, আমি তখন গাছে উঠেছিলাম, সবটা দেখে আমি অবাক। তাদের সামনে থেকে বিয়ের মণ্ডপে ওই যে ব্যক্তিটি সৌরভ দাঁড়িয়ে আছে, উনি গুলি করছে, তার হাতে স্পষ্ট একটি বন্দুক দেখেছি। কিন্তু অপোজিটেই দাঁড়িয়ে আছে এই মহিলাটি, টোটিনি গাঙ্গুলি, তার সব কিছু ফাঁসানো হয়েছে। তখনই নন্দিনী বলে, আমি কোর্টে সৌরভকে ডাকতে চাই। সৌরভ বলে, স্যার আমাকে ফাঁসাচ্ছে, আমি কোনোভাবেই দোষী নই, আমাকে দোষী সাব্যস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তখন নন্দিনী বলে, আপনি সত্যি করে বলুন তো আপনি কোথায় ছিলেন। তখনই সৌরভ ঘাবড়ে গিয়ে সব ভুলভাল কথা বলে। নন্দিনী কথাগুলো একটা একটা ধরে সাজালেই অবশেষে সৌরভ স্বীকার করতে বাধ্য হয়, আর পাঁচুর প্রমাণে সৌরভ জালে পড়ে যায়। সৌরভ পড়ে ওই পাঁচু লোকটি আসলেই শিবপ্রসাদ গাঙ্গুলির ভাড়াটে, সে এই সব কিছু করছে আমাকে ওই অফিস থেকে সরাতে চায়। তখন নন্দিনী বলে, আমরা জানি জজ সাহেব, পরশুরামের মতো সেরা অফিসার ওই ব্রাঞ্চে আর কেউ নেই, তাই পরশুরামের দিকে আমন্তরকে 10বার ভাবা উচিত। তারপরেই টোটিনি গাঙ্গুলি উঠে দাঁড়ায়, সে একটি ফাইলটাই জজ সাহেবকে দেখানোর জন্য, সেখানে কিভাবে সৌরভ ফাঁসিয়েছে আর কর্ণ চ্যাটার্জি এই সব র্যাকেট চালাচ্ছিল। সেই ফাইলটি কোর্টে পেশ করলেই জজ সাহেব সব প্রমাণ থেকে বলে, এটা তো একটা ঘোর অপরাধ, আপনি সৌরভবাবু এত বড় একটা বাজে কাজ করেছেন, আপনি আইনের সমস্ত মারপেট জেনেও এত বড় কাজটা করতে পারলেন। তখনই সৌরভ জালে ফেঁসে যায়। কর্ণ বলে, কোনোভাবে ওকে মুখ খুলতে বারণ করো, যদি একটিও কথা ফাঁস হয়ে যায় আমরা কিন্তু কেউ বাঁচব না, সবার প্রথম চাকরি যাবে মৈতস তোমার, তাই নিজে সব কিছু অ্যালার্ট রেখো। এদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি বুঝতে পেরে যায়, সে বলে, আমরা কোনো দোষী নয়, আর আমি ওই ব্রাঞ্চের বেস্ট অফিসার ছিলাম। সেই মুহূর্তেই কর্ণর অ্যাডভোকেট বলে বসেন, স্যার আমার মক্কেলকে ফাঁসানো হচ্ছে, ওনাকেই খামোখা দোষী সাব্যস্ত করছেন, আসলেই সব কিছু প্ল্যান ওই শিবপ্রসাদ গাঙ্গুলি করেছে। তখনই জজ সাহেব বলে, কেসটা এখানেই সমাপ্তি হোক, আর শিবপ্রসাদ কোনো দোষী নয়, এখানে আসল দোষী সৌরভ, তাকে কাস্টাডিতে নেওয়া হোক। এরপরেই তখন কর্ণবাবু বুঝতে পেরে যায় সে শিবপ্রসাদের একটা ভয়ানক জালে জড়িয়ে গিয়েছে। সে মাকড়সার জালে যখন জড়িয়ে যায় না মানুষ, তখন তার মুখ চোখ কিভাবে ফেঁসে যায় সেটা কর্ণর মুখে ছাপ দেখা যাচ্ছে। তখনই আয়ুষী বলে, দিদিভাই তুই বেঁচে যাবি, আমি ভরসা ছিল, কারণ তোর সাথে জামাইবাবু আছে, তিনি একটি সৎ ব্যক্তি, আর সেই সৎ ব্যক্তি কোনোদিনই তোকে ছাড়তো না, তোর জন্য সর্বদা লড়াই করতো, আর সেই বিশ্বাসটা আমি রাখি। পেছন থেকেই শঙ্খিনী এসে বলে, বাহ, হাততালি দিয়ে দিতে সে বলে, আমি সব দৃশ্যটা দেখলাম, তুমি কত সহজে সৌরভকে জেলে পাঠিয়ে দিলে, কিন্তু তুমি একটিবার এই কথাটি তো বললে না যে আমার জন্য তুমি আজ বেঁচে আছো, তুমি আজ যে এই দুনিয়ার আলোটা দেখছো শিবপ্রসাদ, শুধুমাত্রই শঙ্খিনীর জন্য। তাহলে শঙ্খিনীর কী হলো? এই এত বড় গল্পটায় শঙ্খিনীর চরিত্রটা কোন জায়গায়? আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে ওই নদী থেকে তুলেছিলাম, তারপরেও ফলাফল হিসেবে আমাকে কি দিলে তুমি? শুধু দুঃখ, দুঃখ আর দুঃখ, তাছাড়া কিচ্ছু না। আমি কি এতটাই খারাপ? তখনই তৌটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ আর শঙ্খিনীর মাঝখানটা এসে দাঁড়ায় এবং শঙ্খিনীর চোখে চোখ রেখে বলে, তুমি কি করে ভাবলে তোমাকে কিছু একটা দেয়া হবে? তোমাকে যদিও একটি উপহার আমি দেব, সেটা জেলের হাওয়া, আর সেটা খুব শীঘ্র তুমি খেতে চলেছো। তুমি যে বারবার আমাদের সংসারটা দুভাগে ভাগ করার চেষ্টা করেছো, সেটা আমি খুব ভালোভাবে জানি। শঙ্খিনী বলে, কেন করবো না? আমি যে তাকে ভালোবাসি, আর আমার ভালোবাসা আমারই চোখের সামনে অন্য কারোর সাথে সংসার করবে, এটা তো আমি মানতে পারবো না।
কোনো দিনও নয়। তাই আমি সব কিছু করেছি। তখন তটিনী বলে, ভালোবাসা তাকে বলে না যে ভালোবাসা দেখে সুখে হওয়া যায়। মানুষকে যদি তুমি ভালোবাসো তার সুখেই তুমি সুখ পাবে। আর তুমি যে ছিনিয়ে নিয়ে ভালোবাসা দেখাতে এসছো সেটা কোনো দিনই হয় না, এটা তুমি ভুল জানো। শঙ্খিনী তখন আরও রেগে যায়। সে বলে, আমাকে তুমি জ্ঞান দিতে আসো না তটিনী। তুমি আজ শিবপ্রসাদকে সাথে পেয়েছো বলে আর কে জিতে গিয়েছো বলো নিজেকে মহান ভেবো না। আমি ঠিক একদিন না একদিন তোমাদের এই সংসারটাকে ভেঙে চুরমার করে দেব। সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। তখন শিবপ্রসাদ গাঙ্গুলির কাছে একটা ফোন কল আসে। শিবু ফোনটা তুলে বলে, হ্যালো। অপর দিক থেকে বিজিত বলে, শেষ করে ফেলবো তোমায়। তুমি সৌরভকে জেলে পাঠিয়ে নিজেকে মহান ভাবছো? কোনো দিনও নয়। যেভাবে আমি প্রতিবার তোমার জাল থেকে পালিয়ে গেছি এবারও পালিয়েই যাব। আর তোমাকে আমি গুন্ডা দিয়ে যদি শেষ না করতে পারি তাহলে আমার নাম বিজিত লাহিড়ী নয়। তুমি এখন আমাকে চিনতে পারোনি, আমার পাওয়ারটাকে তুমি আন্দাজ করতে পারো। তখন শিবু বলে, আসলে যদি তুমি একটি ছেলে লোক হয়ে থাকো, তোমার মধ্যে যদি সেই বিশ্বাস থেকে থাকে তাহলে আমার সম্মুখীন আসো না, আমিও দেখতে চাই ঠিক কতটা তোমার মধ্যে পাওয়ার আছে। তখন বিজিত বলে, ওসব কিচ্ছু লাগবে না, তোকে মারার জন্য আমিই যথেষ্ট। তিনটে গুলির দাগ যেভাবে তোর পিছনে এখনো আটকে আছে না, অমন 300টি গুলি যদি তোর পিঠে আমি না গিততে পারি তাহলে নাম বিজিত লাহিড়ী নয়। বিজিত ধমকি দেয়। আর শিব হাসতে হাসতে বলে, যদি ক্ষমতা থাকে বললাম না, সামনে এসে দেখাও, তারপর আমিও দেখব। আর এর পরের টার্গেট বিজিত তুই হতে চলেছিস, এটা মাথায় ঢুকিয়ে রাখ। বিজিত বলে, পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার জন্য প্রতিটা পদক্ষেপে লোক আছে। তখন শিবু বলে, একবার তো তুলে এনেছি, এবার দেখতে পাবি তুলব না, সিধা এনকাউন্টার করে দেবো। আজকেকাল সমাজে তোকে মতো মানুষকে বেঁচে থাকা যে কতটা ভয়ানক সেটা আমি বুঝতে পেরে গেছি। তাই তোকে শেষ করবো আমি নিজের হাতে, এই চেম্বার দিয়ে দগ্ধে দগ্ধে তোকে মারবো আমি। সেই দিন বুঝতে পারবি শিবপ্রসাদ গাঙ্গুলি কতটা পাওয়ার। তখনই আয়ুষী জিজ্ঞাসা করে, কে জামাইবাবু তোমাকে ফোন করেছে? আয়ুষীর কথা শুনে একটু চোখ মুখ কেমন যেন হয়ে যায় শিবপ্রসাদের। সে বলে, কেউ না, অফিসের একটা লোক। তখনই আয়ুষী বলে, না জামাইবাবু, আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তোকে বিজিত ফোন করেছে, তাই না? তখনই মাথা হেলিয়ে দেয় শিবু। আয়ুষী ফোনটা কেড়ে নেয় শিবপ্রসাদের কাছ থেকে আর বলে, এই কাজটা আর একবার যেন তোমার কাছ থেকে আমি না দেখি। নিজেকে ছোট করতে করতে তুমি শেষ পর্যায়ে নিয়ে চলে গেছো, কিন্তু আমার পরিবার, আমার দিদিভাই ও জামাইবাবুর উপরে আর আক্রমণ একদমই নয়। কতটা নীচ মাইন্ডে তুমি, এমন বাজে লোক আমি তো আগে দেখিনি। আমার ঘৃণা লাগছে যে আমি তোমার মতো মানুষকে ভালোবেসেছিলাম, এটা ভাবতেও। ছি, তুমি এতটা নীচ হয়ে গেল বিজিত। আমি অবাক হয়ে যাচ্ছি প্রতিটা পদক্ষেপে তোমার ব্যবহার আচরণ দেখি। তখনই আমরা দেখব পরিবার দেখানো হয়। জিৎ মুখার্জি বাড়িতে হাঙ্গামা সৃষ্টি করে আর আরাধ্যাকে সবাই ছোট বড় কথা শোনাতে থাকে। তখন আরাধ্যা বলে, আমি যে পদক্ষেপটা নিয়েছি না সেটা সঠিক। আমি একটা জিনিস বিশ্বাস করি, যেই মানুষ জনগুলো যারা আছে না এই পরিবারে সবাই বিক্রি করে ফেলেছে নিজেকে। তাই আমার এই কথা, আমার মুখটা অনেক আগে খোলা উচিত ছিল, কিন্তু আমি লেট করে ফেলেছি। আর লেট করলেও এবার যখন আমি সবার বিরুদ্ধে লড়াই করতে নেমেছি তাহলে আমি লড়বো, শেষ পর্যায়ে গিয়ে লড়বো। আর যে যে দোষী আছে না এই পরিবারের সবাইকে তুলবো। দাদাভাই তোকেও তুলবো কিন্তু। বাবিন তখন বলে, শাট আপ, কি ভেবেছিস কি তুই? 2-4টে কেস সব তোর ওই ছোটদি ভাই জিতে গিয়েছে বলে তুই কি ভেবেছিস এবারও তোরা বেঁচে যাবি? না 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 না, এই ভুল ভাবনায় চলিস না। কোনো বিজিতের পাওয়ার তোরা জানিস না। আমরা এমনি আর নিজেদের মাথা বিক্রি করিনি। ওরকম হাজার হাজার কোর্টের জজ সাহেব আমাদের হাতে না উঠে আর বসে। তাই কখন কেসটা এক মুহূর্তের ভেতরে ঘুরে যাবে জানতেও পারবি না। আর তোর ওই সৌরভ, ওকে খুব শীঘ্র বার করে নেবো আমরা, চিন্তা করিস না। কেসটা জিত আমাদেরই হবে। হয়তো কাগজে কলমে কেউ জিততে পারে, কিন্তু আসল খেলা তো আমরাই খেলছি। সে যে যত চেষ্টাই করুক।